সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমাদের আলাপচারিতা আপনাদের সাথে নতুন আমাদের প্রিয় একজন মানুষ, মেহেরপুরের মানুষ, মেহেরপুরে সকলের প্রিয় এবং যিনি মেহেরপুরে ছোটবেলা থেকে মানুষ হয়েছেন এবং সেই মেহেরপুর শহরের মেয়ে, তিনি একজন আদর্শ শিক্ষক হিসাবে তার চাকরি জীবন শুরু করেন, শিক্ষা জীবন শুরু করেন, শিক্ষা জীবনের যাত্রা শুরু করেন। তারপরে তিনি অবসরে এসে একজন কবি হন, যার কথা আমরা আগেই আমাদের আলাপচারিতাতে ফেসবুক পেজে আপনারা দেখেছেন। আজকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি হচ্ছেন হাসিনা রহমান। আপা, আপনাকে আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর সঞ্চালক রুহুল কুদ্দুস টিটু, তোমাকে আমার আন্তরিক দোয়া এবং ভালোবাসা যে তুমি আমাকে হঠাৎ করে এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে তাই কথা বলার সুযোগ করে দিলে, তার জন্য আমি কৃতজ্ঞ তোমার কাছে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতিও আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আলাপচারিতায় এসে আমাদের এই অনুষ্ঠানকে আপনি আমি বলবো যে ধন্যই করেছেন। কারণ আমরা অতীতকে খুঁজি, আমরা ভবিষ্যৎকে দেখি। দুইটা দিকের জায়গায় আপনি অতীতের স্মৃতিকে বহন করে নিয়ে আপনি নিজেকে একটি জায়গায় দাঁড় করিয়েছেন আজকে। সেই জায়গা থেকে আপনার কাছ থেকে আজকে আমরা আলোচনায় আসবো। সর্বপ্রথমেই আমি আপনার কাছ থেকে জানবো, আপনি আমাদের মেহেরপুরের সন্তান। এই মেহেরপুরের সন্তান হিসেবে মেহেরপুরে আপনার বাবা মার পরিচিতিটা আমাদের একটা প্রথাগত আলাপচারিতাতে যারা আসেন তাদের সাথে আমরা এটাই প্রথম শুনি। আপনার বাবা মার পরিচয় এবং ভাই বোন আপনাদের সমস্ত কিছু একটু পরিচয় আমাদেরকে দেবেন। একটু তাহলে পিছনে যেতে হয়। জি, আমার বলুন। আব্বা দাদা আব্বা আমাদের তাদের নিবাস কিন্তু আসলে তারা কিন্তু ইন্ডিয়ার মানুষ। এই নদিয়া জেলারই মেহেরপুর সাব ডিভিশন ছিল এবং করিমপুর থানার নারায়ণপুর গ্রামের মানুষ। জি জি জি। ওইখান থেকে যখন একসময় 1950 সালে সম্ভবত ইন্ডিয়ায় হিন্দু মুসলিম দাঙ্গা হয়, তখন ওনারা মনে করেন যে বোধহয় এখানে নিরাপদ হবে না ভবিষ্যতে থাকা। এই কথা চিন্তা করে ওনারা বিনিময় করে চলে আসেন গাংনীর কাছে বাঁশবাড়িয়া গ্রামে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাঁশবাড়িয়া গ্রামে। তারপরে ওই সময় ওখানে আমার দুই চাচা থাকেন। আব্বা সেই সময়তে একটা চ্যারিটেবল হসপিটালে চাকরি করতেন। সেই সময় সেই চাকরির সুবাদে আব্বা জীবননগরে যখন ছিলেন, আমার জন্ম জীবননগরে। আমরা যদিও বলি মেহেরপুরে জন্ম, আসলে কিন্তু আমার জন্ম জীবননগরে। তারপরে আবার কুতুবপুরে যখন আবার ট্রান্সফার হন, তখন আবার আমার পরের বোনটা কুতুবপুরে হয়। তারপরে আব্বা আবার গাংনীতে চাকরি ছেড়ে দিয়ে গাংনীতে নিজেই প্র্যাকটিস শুরু করেন স্বাধীনভাবে। তখন আব্বা আবার গাংনীতে একটা জায়গা কিনে বাড়ি কিনে আমাদেরকে গাংনীতে রাখেন এবং আমরা আপনার আব্বার নাম ছিল ডাক্তার মোজাম্মেল হক? জি, আব্বার নাম ডাক্তার মোজাম্মেল হক খান, মায়ের নাম ওয়াহিদা খাতুন। আমার দাদার দেশ ইন্ডিয়া, কিন্তু আমার দাদির বাবার বাড়ি আবার আলমডাঙ্গা হাটদি। তখন তো একটা দেশ ছিল, তখন তো আর ভাগ হয়ে এখন দুই দেশ হয়ে গেছে, কিন্তু তখন তো একটা ছিল আর কি। তাহলে গাংনী থেকে আপনারা মেহেরপুরে সেটেলড হয়ে গেলেন আবার এসে? হ্যাঁ, মেহেরপুরে কেন আসলাম, কখন আসলাম সেটাই বলি। গাংনীতে এভাবে আব্বা থাকতে লাগলেন, আব্বা প্র্যাকটিস করতে লাগলেন। আর আমাদের 5 ভাই বোন, আমরা এই 5 বোন 1 ভাই, 6 ভাই বোন। তো 5টা বোন পরপর, সবার ছোট ভাই। ওই আব্বা মা অত্যন্ত বিদ্যুৎসাহী ব্যক্তি ছিলেন এবং দূরদৃষ্টি সম্পন্ন। তো মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটাই ছিল তাদের লক্ষ্য। গাংনীতে তো ভালো স্কুল সেরকম ছিল না ছেলেদের সাথে একসাথে। তা আমার বড় আপা যখন ক্লাস 6 থেকে 7-এ ওঠেন,
তখনই আব্বা চিন্তা করলেন যে মেয়েদের কত মেয়ে, তাদেরকে সবাই উচ্চশিক্ষিত করতে গেলে গার্লস স্কুল দরকার হবে। এই এই প্রয়োজনীয়তা অনুভব করি, গার্লস স্কুলের প্রয়োজনীয়তা অনুভব করে আব্বা মেহেরপুরে বাড়ি ভাড়া করে। তারপরে প্রথমে এসে ওই বোসপাড়াতে আসাদ কবিরাজ সাহেবের বাড়িতে, মানে সাফায়েত ভাইদের বাড়িতে আমাদের ভাড়া বাড়ি প্রথম শুরু হয় মেহেরপুরে। তারপরে এই যে বর্তমান যে বাড়িটা থাকি সেটাতেই আব্বা কিনে নিয়ে আমাদেরকে রাখেন সেখানে। তাই এটা আমাদের মনে হয় যে 57-58 সাল থেকে আমাদের মেহেরপুরে বসবাস। আপনার শিক্ষা জীবনটা শুরু হলো কি মেহেরপুর থেকে? হ্যাঁ, শিক্ষা জীবনটা আমার কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা, সেটা আমার গাংনী প্রাইমারিতে হয়েছে। আমারও গাংনীতে হয়েছে। ক্লাস 2 থেকে আমি গাংনীতে পড়েছি, আর তারপরে এসে মেহেরপুরে ভর্তি হয়েছি, এবং তারপর থেকেই আমার মেহেরপুরে থাকা। স্কুল এবং কলেজ লাইফ কি দুটোই মেহেরপুরে? দুটোই মেহেরপুরে, হ্যাঁ। স্কুল এসএসসি পাস করেছি সরকারি বালিকা বিদ্যালয় থেকে, আর ডিগ্রি পাস যেটা সরকারি কলেজ, সেখান থেকে। আপনার এই এসএসসি পাস কত সালে হয়েছিল? এটা 70 সালে, 1970 সালে আমি ক্যান্ডিডেট ছিলাম, 70 সালে। আমার সাথে আমার বান্ধবীরা ছিল, যেমন ইরানি, তারপরে রেজিনা শাইন রিক্তা, তোমার বোন, আর রিক্তা ভট্টাচার্য, তারপরে মানে প্রভাস বাবুর মেয়ে রিক্তা ভট্টাচার্য, হ্যাঁ, তারপরে কল্পনা গাঙ্গুলি, গাঙ্গুলি পরিবারের মেয়ে, হ্যাঁ, তারপর রশিদ ডাক্তার সাহেবের মেয়ে রুনু, তারপর মানিক ভাইয়ের বোন, ছোট বোনটা ভূতু, মানে মেহরুন্নেসা, ও আমার সঙ্গে পড়তো। আপনারা যখন স্কুল জীবনে পড়েন, অর্থাৎ আপনি কত সালে বললেন এসএসসি দিয়েছেন? 69 নাকি 70? তার মানে আপনার 68-69 ব্যাচ ছিলেন। আমি হ্যাঁ 68-69 আপনাদের পরীক্ষা হয়েছে 70-এ। ওই সময় স্কুলটা সরকারি হয়, 68 ওই যখন আমরা 9-এ, সেই সময় কিন্তু স্কুলটা হাই স্কুল হয়। মেহেরপুর সরকারি, তখন সরকারি গভর্নমেন্ট কলেজ হলো, এই স্কুল হলো, গভর্নমেন্ট স্কুল হলো। আচ্ছা, মহিলা স্কুল হিসাবে এটা প্রথম মেহেরপুরের একটা ইতিহাস জানা গেল আপনার কাছ থেকে। আচ্ছা, আপনাদের যখন হলো তখন 70-69 তো আন্দোলন চলছে, তখন তো প্রাস হতো, আবার হরতাল হতো, সেটার কোনো স্মৃতি আপনার মনে আছে? হ্যাঁ, মানে বলি, সক্রিয় রাজনীতি আমাদের পরিবারে খুব একটা ছিল না। এটা এই ছিল, কারণ আমাদের তো সব বোন, আর বড় 2 বোন খুব নিরীহ ছিলেন, ভালো মানুষ ছিলেন, ওনারা রাজনীতি সেরকম সক্রিয় ছিলেন না। মানে এই মানে প্রথা ভেঙেছি প্রথম আমি, সবচাইতে দুরন্ত ছিলাম ভাই বোনদের মধ্যে। তো এই সব কিছুটা প্রথা আমি ভেঙেছি আর কি। যেমন প্রথম হলো যে 21শে ফেব্রুয়ারিতে সাধারণত স্কুলের তো ছুটি থাকতো না, এবং জোর করে কলেজের ছেলেরা যে স্কুল থেকে মেয়েদেরকে বের করার চেষ্টা করতো। আমার মনে আছে টিজ্জুভাই ওনারা, আমাদের গার্লস স্কুলের প্রাচীরটা তো অনেক উঁচু, তো হেডমিস্ট্রেস রাইলা খালিদ তো খুব কড়া ছিলেন, তো আগেই গেট তালা লাগিয়ে রাখতেন। তো ওনারা প্রাচীর টপকে ভিতরে যেতেন আমাদেরকে বের করার জন্য, কিন্তু হেডমিস্ট্রেস এতই কড়া ছিলেন, আর ওনাদের সবাই কিন্তু সমীহ করতেন। উনি এসে শুধু বারান্দায় দাঁড়ালেই আর কেউ কিছু করতে পারতো না। তখন বলতে, ইব্রাহিম দরজা খুলে দাও, ওরা যাক, মানে ওদের এরকম বলতে, এই বলে বলতেন তোমরা চলে যাও, হ্যাঁ, মেয়েরা যাবে না, এইভাবে বলতেন। আমরা দেখতাম, উকি ঝুঁকি মারতাম, বেরোনোর আমাদের সাহস হতো না। এরপরে করলাম কি, 21শে ফেব্রুয়ারি আগে স্কুলেই গেলাম না, ওই মিছিলে যাবো বলে স্কুল বন্ধ, মানে ওই দিন স্কুলেই গেলাম না, এরকম। এবং গেলাম না তো আবার দেখা গেল 2 দিন স্কুল কামাই করতে হবে। একদিন করলে আবার হেডমিস্ট্রেস আবার খোঁজ নিতেন, ওই দিন কে আসেনি স্কুলে, কেন আসনি, এইরকম একটা কৈফিয়ত দিতে হতো। তো সেই জন্য অন্তত 2 দিন কামাই করলে বলে অসুস্থ ছিলাম, এই জন্য হয়তো 2 দিন কামাই করতে নিতে, এরকম করে গেছি। তারপরে
মনে আছে যে যখন আরো আপা আগরতলা আপা ষড়যন্ত্রে যখন আপা আপনার কথা একটু শুনবো। এই লাইনে থাকি, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে একটু দেখে নিই তারা কে কে যুক্ত হয়েছেন আচ্ছা এবং তারা কে কি বলছেন। ইকবাল আহমেদ জানতে চাইছেন দীপু ভাইয়ের বোন কি? অভিনন্দন, শুভকামনা আপনার দুদিন। হ্যাঁ, দীপু ভাইয়ের বোন, আপনি ঠিকই ধারণা করেছেন। আহ সোহেল রানা তিনি শুধু জাস্ট একটা ছবি পাঠিয়েছেন, ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। রবিউল আলম ঢাকা থেকে যুক্ত হয়েছেন, মুক্তিবাণী সম্পাদক, গ্রেটার কুষ্টিয়ার সম্পাদক, প্রতিষ্ঠাতা তিনি। অনুষ্ঠান জমে উঠছে, ভালো লাগছে অনুষ্ঠান, দুজনকেই শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছে রবিউল আলম, আপনাকে অনেক শুভেচ্ছা। তানজিনা জামান পিঙ্কি, খুব ভালো লাগছে, পিঙ্কি বললেন আমাদেরকে খুব ভালো লাগছে। খুব তারপরে লক্ষ্মী মেয়ে হচ্ছে আমার লায়ন গাঙ্গের হেলাল চৌরাস্তা হেলো, লায়ন হেলাল হেলো ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি বলছেন খুব ভালো অনুষ্ঠান, ধন্যবাদ টিটু ভাইকে। ধন্যবাদ হেলো ভাই। আমরা আরেকটা লেখা পেয়েছি, সেটা হলো আজম খান দীপু, আপনার ছোট ভাই। হাসিনা রহমান আমাদের পরিবারের একজন সদস্য, 6 ভাই বোনের মধ্যে বড় 2 বোনের মৃত্যুর পর উনি আমাদের মাথার মুকুট, বটবৃক্ষের ন্যায় অবস্থান করছেন। নারী সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ মানুষটি নিজ গুণী কুষ্টিয়ায় বেশ কিছু নারী সংগঠনের সঙ্গে নিজেকে প্রত্যক্ষ সম্পৃক্ত করে মহিমান্বিত হয়ে আছেন। আজকের আলাপচারিতার অনুষ্ঠানে ওনাকে নিমন্ত্রণ করার জন্য আমরা গর্বিত। পরিবারবর্গের পক্ষ থেকে অনুষ্ঠান চালক টিটু ভাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা কামনা। ধন্যবাদ ভাই, খুব সুন্দর করে কয়েকটি কথা বলেছো যেটা আমি লিখিনি। আমি লিখিনি এই কারণে যে আপার সাথে আলাপ করতে করতে সব বের করে ফেলবো, সেই জন্য আমি লিখিনি। তুমি এটা আবার দিয়েছো, খুব ভালো লাগলো। আপা, হ্যাঁ, আপনারা সেই স্কুলের 21শে ফেব্রুয়ারি করার জন্য যেভাবে আসতে হ্যাঁ, গিয়ে। তো 21শে ফেব্রুয়ারি এভাবে যোগ দিয়েছি। তারপরে যখন আগরতলা ষড়যন্ত্রে যখন বঙ্গবন্ধুকে আটক করে, তখন আমি ক্লাস হ্যাঁ, 9-10-এ উঠলাম। তখনও জি কিন্তু জি, আমি মিছিল করেছি এবং এরকম করে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এরকম করে মিছিল করেছি। আচ্ছা আচ্ছা এই আর আচ্ছা। কি। হুম, তো তো এই, এইভাবে আর হ্যাঁ, কি মোটামুটি আর কি এই করেছি যে যতটুকু আর কি ছিল না অতখানি রেস্ট্রিকশন ছিল আমাদের ইতে যে সক্রিয় রাজনীতিতে নামের ব্যাপারে। তা আমি একটু আচ্ছা দুরন্ত আচ্ছা ছিলাম বলে কিছু কিছু অংশগ্রহণ হ্যাঁ, মানে করতাম আর কি। আচ্ছা এই আচ্ছা আচ্ছা। আমি আর একটু আপনার কাছে আসি, যে সেই সময়ের আপনার কোনো স্মৃতি, অর্থাৎ এই যে স্বাধীনতা যুদ্ধটা যখন শুরু হলো, আমরা যখন 71-এর পরে আমরা চলে গেলাম এবং অনেকেই ভারতে গিয়েছে, অনেকে আমরা এখানে ছিলাম। তো সেখানে আপনার এই যুদ্ধের স্মৃতি কিছু কি মনে আছে যে আমাদের হ্যাঁ, আপনার খুব ভালো মনে দৃশ্যপটে আছে। ভাজে? তখন তো আমি মানে 70 সালে ম্যাট্রিক পাশ করে তখন তো ইন্টারমিডিয়েট আইএসসি ফার্স্ট ইয়ারে পড়ি। জি 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 জি। আহ, হ্যাঁ, সেই সময় প্রথম যখন শুরু হলো মানুষ দিক বিদিক এদিক পার্শ্ববর্তী দেশে একদম প্রত্যন্ত অঞ্চলে যেতে লাগলো। আমরাও কিন্তু মেহেরপুরের গ্রাম ছেড়ে আমরা গোয়ালগ্রাম বলে আমার ফুপু থাকতেন, মেজ পুকুর বাড়ি গোয়ালগ্রাম, সেখানে গেছিলাম, হুম চলে হুম গেছিলাম। হুম অর্ধেক হুম হুম। পরিবারের অর্ধেক ভাগাভাগি হয়ে আমরা দুই বোন দুলাভাই, ছেলে মেয়ে নিয়ে এবং আমি। আর আব্বা আবার আচ্ছা আমার আচ্ছা পরের দুই ভাই বোন গুলাকে নিয়ে চৌগাছা, গাংনী চৌগাছাতে আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা আর আচ্ছা আমরা গোয়ালগ্রামে ছিলাম, ওখানে 1.5 মাস ছিলাম। 1.5 মাস আচ্ছা থাকার পরে আস্তে আস্তে আবার কিছু কিছু মানুষ চাকরিতে জয়েন করতে, সরকার ডাকলো, জয়েন করতে আসলো, বা শহরের দিকে আবার আস্তে আস্তে আসতে লাগলো। তখন আমরা আবার 1.5 মাস পরে আবার শহরে ফিরে আসলাম এবং আমি আচ্ছা তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমাদের সময়তে ফার্স্ট ইয়ারে ওই যে 5টা সাবজেক্টের বোর্ড ফাইনাল হয়ে যেত, আচ্ছা কলেজ টেস্ট হয়ে বোর্ড ফাইনাল হতো। তা আমাদের তখন পরীক্ষার রেজিস্ট্রেশন হয়ে গেল, কিন্তু কলেজে তখন আমাদের অলরেডি মিলিটারি এসে গেছে, ক্যাম্প করে ফেলেছে আমাদের কলেজে, মেহেরপুর আচ্ছা আচ্ছা কলেজে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের আমরা আমরা ফর্ম ফিল আপ করলাম, করে ওই থিওরি দিলাম বয়েজ স্কুলে, জি জি জি। জেলে স্কুলে বসে। হ্যাঁ, বয়েজ স্কুলে আচ্ছা বসে আচ্ছা। 5 দিন পরীক্ষা দিলাম। আর 2 জি দিন জি। বাসে করে চুয়াডাঙ্গাতে যে চুয়াডাঙ্গা কলেজে যে প্র্যাকটিক্যাল দিয়ে আসলাম। আচ্ছা এইভাবে এইভাবে আর কি পরীক্ষাটা কমপ্লিট করলাম।
পরবর্তীতে অবশ্যই সেই পরীক্ষাটা ল্যাপস হয়ে মানে হয় নাই, পরে আবার সবাই 10টা পরীক্ষা দিয়েছে একটা একসাথে করে, এই আর কি। তো এইভাবে তারপরে শুরু হলো যখন যুদ্ধের চারিদিকে যখন ডামাডোল আর কি, আস্তে আস্তে যখন চৌগাছা পর্যন্ত, যশোর হ্যাঁ, হ্যাঁ, চৌগাছাতে শোনা গেল যে মিলিটারি এসে গেছে, এই করছে, তখন ওই মুক্তিফৌজরা যেন মরিয়া হয়ে আর কি। আমরা তখন মাঝে রোজা আসলো, রোজার সময়তে আমরা সেহরি খেয়ে সবাই বসে কোরআন শরীফ পড়তাম, ই করতাম। তো আমাদের তো মেহেরপুরে তো চারিদিকে বর্ডার, ইচাখালী বর্ডার, হ্যাঁ, বুড়িপদ বর্ডার, হ্যাঁ। তো চারিদিকে বর্ডার থেকে ধূপধাপ ধূপধাপ গোলাগুলি টুকটাক আমরা শুনতাম। আর ভয়ে তো খবর পাওয়া যেত না। ওই যে না, না, না। বাংলাদেশ বেতারের ওই যে ওই বেতার, স্বাধীন বাংলা বেতার, স্বাধীন জি, বাংলা জি, জি। বেতারের খবর কানে রেডিও দিয়ে খুব আস্তে আস্তে খবর টবর নেওয়ার চেষ্টা করতাম। তারপরে এইভাবে করতে করতে হঠাৎ একদিন রোজার মধ্যে ঠিক ইফতারের একটু আগে আমরা আমার বড় আপা আছেন, আমি বড় আপা ইফতারি বাড়ছেন, আমাদের বাড়ির পাশে মসজিদ, তো অর্ধেক ইফতারি মসজিদের জন্য আর অর্ধেক বাড়ির লোকজনের জন্য বাড়ছেন। আর আমি বসে বসে মাংস কষাচ্ছি চুলাতে, আচ্ছা, রান্নাঘর। আচ্ছা, আচ্ছা, দুই আচ্ছা, ভাই দুই বোনে আমরা রান্নাঘর, আর বড় দুলা বসে হচ্ছে ডাব কেটে কেটে জগে ডাবের পানি ঢালছেন, এইরকম একটা পরিস্থিতি। আচ্ছা। এমন সময় হঠাৎ করে একেবারে একটা বিকট লাইট, একটা এবং উত্তপ্ত গরম, আমাদের দুই বোনের মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। আমরা দুই বোন একে অপরের দিক তাকানোর মানে এই মুহূর্তেই বিকট আওয়াজে ধম করে একেবারে একটা শেল এসে পড়ল হুম, একদম আমাদের বাড়ি কয়েক গজ, মানে, এবং আমাদের সুরাত্রি রেঞ্জটা যদি একটু বেশি হতো তো আমাদের দুই বোনের ঘাড়ে পড়তো, এরকম একটা পরিস্থিতি আমাদের পাশের আচ্ছা, বাড়ি। এটা আচ্ছা, পড়লো আচ্ছা। যে গোলাম রফুল সাহেব ছিলেন চাঁদু মামা, চাঁদু হ্যাঁ, মামার হ্যাঁ, চাচাতো ভাই, চাচাতো হ্যাঁ, ভাই হ্যাঁ, শামসুল, ওনাদের হ্যাঁ, ওই হ্যাঁ। যে বড় মুদিখানার দোকান ছিল বাজারে, জি, 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 জি। উনার উনার ওনাদের বাড়ি, আচ্ছা, ওনাদের আচ্ছা, বাড়িতে একটা দেওয়ালি বড় ঘর, সেই ঘরে এসে পড়লো। আচ্ছা, আর তারপরে মুহুর্মুহু একেবারে শেল পড়তে লাগলো সারা শহরে। চারিদিক ধোঁয়ায় পাড়াতে অন্ধকার হয়ে গেছে একেবারে। আমরা তো বুঝতে পারছি না যে এটি কি শুরু, মানে এমন অবস্থা যে সবাই তখন রান্নাঘর ফেলে ছুটে বেরিয়ে গেলাম, ওদিকে সব ডাব টাব ফেলে দুলাভাইরা চলে গেলেন ঘরে, একটা আশ্রয় নিলেন। আব্বা ছিলেন বাজারে, আব্বার সামনেই একজন সাইকেল আরোহীর গায়ে ডাইরেক্ট শেল পড়ে। শেড পড়েছে। এটা আব্বা চোখে দেখেন, আব্বা ছিলেন প্রেসারের রুগী। আব্বা রোলিং করতে করতে বাজার থেকে একদম গড়াইতে গড়াইতে দরজা পর্যন্ত এসছেন। আমরা দুই হাত দিয়ে ধরে আব্বাকে ভিতরে নিলাম। কবির ভাই ছিলেন দুলা ভাই, মেজো দুলা ভাই, উনিও পায়ে হ্যাঁ। ছিলেন, দুই মেয়ে নিয়ে, উনারও ছোট ছোট দুই মেয়ে, পরপর হুম, মেয়েদের জমজের মতো, তাদেরকে ঘাড়ে হুম, করে এসে বাড়িতে ঢুকলেন। জি, জি, জি। তখন আর সে সমানে শেল পড়ছে চারিদিকে আচ্ছা, একেবারে, আচ্ছা, আচ্ছা, আর কিন্তু হঠাৎ দেখছি কি যে আমরা তখন খুঁজে তাকিয়ে দেখছি সবাই আছি, খালি আমাদের দীপু নেই বাড়িতে, ভাইটা নেই। আচ্ছা, কেন বিকেল বেলায় ওই কাসর মেয়ের বাড়ির পাশে র্যাকেট খেলতে একটা মাঠে দেখছি আচ্ছা, ও আচ্ছা, নেই। আমি বলছি, তখন আমার মনে হলো আমাদের কিন্তু ভাই অনেকগুলো হয়েছিল, সব মারা গেছে, যে ওই দীপুই বেঁচে আছে। কারণ আমাদের ছোট বোন টুসি, সে যমজ, তার সাথে একটা মারা গেছে, বড় অপার পরে একটা মরে গেছে, আমার পরে হয়ে মরে গেছে, এইরকম অনেকগুলো ভাই মরেছে। দীপু ওরা আমাদের অনেক, মানে খুবই ইয়ের আদরের আর কি। দেখছি সে আচ্ছা, ভাইটাই নাই, ভাইটাই আচ্ছা, বাড়িতে নাই, সবাই আছে। তখন মনে হলো আচ্ছা, যে এই বোধহয় যুদ্ধে বোধহয় ভাইটাকে আমরা হারাবো, মানে আমাদের হারাবো, এই মনে করে আমি তখন ওই ধোঁয়ার মধ্যে, একেবারে চারিদিকে শেল পড়ছে আর ধোঁয়ার মধ্যে আমি দৌড় দিয়েছি যেখানে সে খেলা করতো, সেখানে যে দৌড়ে যে দেখছি কাস্টম বাড়িতে আরো অনেক লোকজনের সঙ্গে সে আশ্রয় নিয়েছে। তখন আমি তাকে নিয়ে, তখন ওইখানে দেখছি আরো অনেক লোকজন, ওরা বলা বলি করছে রুবি বুলু মারা গেছে, রুবি বুলু মারা গেছে, মানে আমাদের বাড়ির পাশে যে বাড়িটা শেল করেছে সেই বাড়ি নেই। ওরা জমজ ছিল দুই বোন, না না জমজ না দুই বোন? না এ, না, এ, জমজ না, ওটা ছিল, রুবি ছিল সব বড়, বেলি আচ্ছা, ছোট, আর সব রুবি হলো এই, সব 3 নম্বর মেয়ে, মানে প্রথম আর 3 নম্বরটা আ, রুবি বুলু, আর বেলি ছিল আচ্ছা, মাঝেরটা, আচ্ছা, সেটা হ্যাঁ, আছে হ্যাঁ, রুবি বুলু, মানে এরকম বলা বলি করছে। আর তখন
দেখছি যে ওখানে একটা বালতিতে কিছু পানি আছে, মানুষ ওই ওড়ং দিয়ে ইফতারের কাজ সারছে। তখন আমার মনে হলো যে তাই তো, আমি তো রোজা আছি, আমি ওখান থেকে একটু পানি মুখে দিলাম, দিয়ে আচ্ছা দীপুকে সাথে করে আসতে ওদের বাড়িতে ঢুকলাম। ওদের বাড়িতে ঢুকে সে যে কি বিভৎস উম, মানে দৃশ্য, মানে কল্পনা করার, ডাইরেক্ট শেল মানে ওই যে দেওয়ালে পড়েছে, দেওয়াল পড়ে চাপটা পড়েছে 3 নম্বর মেয়েটা বুলু, আর রুবির গায়ে ডাইরেক্ট ই পড়েছে সে। আহা আহা তার রুবির রুবির ওই ওই সময় ওর থেকে বোধহয় 20 মিনিট, 15-20 মিনিট আগে আমাদের বাড়ির ওখান দিয়ে গেল নুরুলের কাছে প্রাইভেট পড়তো। নুরুলের কাছে প্রাইভেট পড়ে বুকের কাছে এরকম স্লেট বইগুলা নিয়ে আমাদের বাড়ির ওখান দিয়ে গেল। আচ্ছা, নানান প্রশ্ন করতো, খুব কথা বলতো, বেশি খুব ভালোবাসতাম আমরা। সেই রূপে দেখছি যে অর্ধেক শরীর পুড়ি চলি, মানে শরীর নাই, পুরা একদম। আহা মাথার খুলিটা মাথার খুলিটা হচ্ছে আর এক জায়গায় পড়ে আছে। কেমন বেল, আমরা চুলোতে দিয়ে বেল পোড়ালে পারে ওর ভিতর থেকে শ্বাসগুলো বের করে নিলে যে খোলাটা থাকে, জাস্ট ওইরকম খুলি আহা। মাথাটা কিছু নেই তার মধ্যে, সব ছিঁড়ি ছটি ছিঁড়ি, মানে চারিদিকে ছড়ি ছিটে আছে। ওইটা দেখে মানে সে যে কি পরিস্থিতি, মানে অবস্থা মনের। আর সবচেয়ে কষ্টদায়ক মনে হলো তার শরীরের সাথে একটা হাত আছে, একটা সাইডের একটা হাতের একটা হাত তার শরীরের সাথে আছে, হাতটা মুষ্টিবদ্ধ, আর সেই হাতের মধ্যে একটা নেল পলিশের শিশি। সে ওই মুহূর্তে সাজাগুজা করছিল, সাজুগুজু করে খুব সাজতে ভালোবাসতো। সাজগুজ করে সে বাবার জন্য ইফতারি নিয়ে বাজারে যাবে, দোকানে যাবে, তার উপস্থিতি সে সাজাগুজা করছিল, তার মুষ্টিবদ্ধ হাতের মধ্যে সে নেল পলিশের শিশি। দেখার পরে আমার মনে হয় আমার আর স্বাভাবিক আমি আর ছিলাম না। আমি ওইখান থেকে বাড়ি পর্যন্ত যে কিভাবে এসেছি, আমি জ্ঞান শূন্য অবস্থায় বাড়ি পর্যন্ত কোনো রকমে এসেই আমার শুধু এইটুকু মনে আছে, আমি বাড়িতে ঢুকেই দেখছি আমি যে রান্না করছিলাম মাংসটা, সেটা রান্নাঘরের দরজা খোলা ছিল, কুকুরে টেনে নিয়ে এসে উঠোনের মাঠে সে মাংসগুলা সে খাচ্ছে। এইটুকু পর্যন্ত আমার মনে আছে। তারপরে আমরা বাড়িতে কিভাবে যে ইফতার করলাম, সে রাতে কি কিছু খেলাম, বা সেহেরি কি করলাম, আমি কিছু মনে করতে পারি। আমার এত স্মরণ, আমি কত করা, তুমি হয়তো দেখতে পারো না আমার স্মৃতিশক্তি, স্মৃতিচারণে আমি বহু জিনিস মনে করি করে সব লিখেছি। কিন্তু ওই দিনের এই সময়, কিছু সময়টা আমি মনে করতে পারি না আজও। আমি কোথাও কিছু ভাবেই মনে করতে পারি না যে সেই দিন আমরা সবাই, বাড়ির সবাই খেলাম, কি খেলাম, কি করলাম, সেহরি খেলাম কিনা। রোজা তো ছিলাম, পরের দিন আমার মনে আছে, পরের দিনের রোজা ছিলাম। পরের দিন, ওই দিন 6 জন মারা গেছিল শেলপুরে। হ্যাঁ, রুবি বুলুর মা, রুবি বুলুর আব্বা মা দুজনেই অজ্ঞান, হসপিটালে, তাদেরকে হসপিটালে নিয়ে পরদিন যখন তাদের লাশ নিয়ে গেল, তাদের মার জ্ঞান ফিরেনি। তারা হসপিটালে 3 দিন পরে তাদের জ্ঞান ফিরে। ওই দিনে একসাথে 6টা দাফন হয়েছিল। এই স্মৃতি আমি মানে ভুলতে পারি না। যখনই মনে হয় রুবি বুলুর মায়ের দিক তাকালে কষ্ট লাগে আর কি। উনি বেঁচে আছেন, রুবির আব্বা মারা গেছে। আমরা মামি ডাকি, পাশের বাড়ি তো। তো মামিকে দেখলে খুব কষ্ট লাগে যে আমরা সহ্য করতে পারিনি, উনি কিভাবে সহ্য করছেন। এই যে স্বাধীনতা দিবস, এই বিজয় দিবস, এগুলো আসে, আর উনার কি অবস্থা হয়, এটাই সেই মানে কল্পনা করে। সেই একটি দেশ স্বাধীন করতে গিয়ে যারা হ্যাঁ, সাধারণ মানুষ তাদের জীবনকেও দিতে হয়েছে, কত কত জীবন রক্তের লেগেছে, বিনিময়ে, কত রক্ত সেটাগুলো তো আমরা দেখিনি, বিনিময়ে সেটা চাকরি বলা দেখিনি। যাবে না। হ্যাঁ, হ্যাঁ, কত এই মায়ের বুক যে 71, খালি হয়েছে তার হ্যাঁ সেই হত্যা নেই। বলা যাবে না। কিন্তু একাত্তরের এটা একদম চোখে দেখা, তো, এটার মানে ভয়াবহতাটা ভুলতে পারি।
না, এটা স্মৃতি, একাত্তরের এই স্মৃতি ধারণ করে রেখেছেন আপনি। আপনাদের বয়সী যারা রয়েছে তাদের, আমিও সেই সময় আমাদের বাড়ির সামনে, আমি তখন অপুকে নিয়ে বসা ছিলাম, ঠিক ওই সময় আমাদের বাড়ির সামনে বিহারীর বাড়ি যেটাকে বলে তার সামনে পড়েছিল শেল। আহ, এই জায়গাটায় পড়েছিল। আমার আব্বাও ইফতারি আনতে গিয়ে, আমি তো মনে করলাম সাইকেল থেকে পড়ে গেল, তাহলে বোধহয় আমার আব্বা পড়ে গেল। এই তো আমরা তো সেদিনও একই অবস্থা, সব পরিবারের একই অবস্থা দাঁড়িয়েছিল ওই অবস্থাতে, কার ঘাড়ে কোথায় বাড়ে। তারপরে ওই যে আহ বাবুয়া কাকাদের একটা ছোট্ট সিনেমা হল টাইপের ছিল সামনে, বাড়ির সামনে, সেখানে পড়েছিল টেপু পাগলি, আহ ইয়ে হলো, আহত হলো ভীষণ ভাবে। তো সেনাবাহিনীটা হলো, এই হচ্ছে যে মুক্তিযুদ্ধের স্মৃতি আমাদের কাছে এইটুকু হ্যাঁ মেহেরপুর হ্যাঁ, শহরের মধ্যে এই আছে। ইতিহাস তো হ্যাঁ, অনেক এটা ইতিহাস। এই ইতিহাস, এই ইতিহাস আমাদের জানার দরকার আছে, কারণ এই ইতিহাস আগামী প্রজন্ম জানে না। একটি দেশ স্বাধীন হতে গেলে কতটা হ্যাঁ, মানুষের, কতটা জীবন, কতটা কষ্ট, কতটা ভোগ করতে হয়েছে, তবেই আজকের এই স্বাধীনতা, স্বাধীন হয়েছে। তবে কত রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি, ইতিহাস বলে দেয়। আপনার কাছ থেকে এই স্মৃতি শুনলাম। এবার একটু প্রসঙ্গ, আমরা অন্য প্রসঙ্গে আসি। আপনার শিক্ষা জীবন শেষ করে আপনার বিবাহিত জীবনে প্রবেশ করলেন কবে? আমার শিক্ষা জীবনে বহুত বাধা এসছে। মানে ইন্টারমিডিয়েট পাশ করে আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা। স্বামী, আমার হাজবেন্ড জয়পুরহাটে চাকরি করতেন। আর আমি কিন্তু এই সেই সময় কিন্তু আহ, বালিকা বিদ্যালয়ে আবার 2 বছর চাকরি করেছিলাম। আচ্ছা আচ্ছা, 73 থেকে শিক্ষকতা 75। করেছেন। হ্যাঁ, আচ্ছা 73 আচ্ছা থেকে 75 চাকরি করেছিলাম। আচ্ছা আচ্ছা সেই আচ্ছা সময় তারপর 75 আমার বিয়ে হলে আমি চাকরি ছেড়ে দিয়ে সংসার করতে গেছিলাম। সেই সময় অবশ্য আমি যখন চাকরি করি তখন আমার ছাত্রগুলা কিন্তু যেটা ওই যে বিএনপির আমলের সংসদ, অরুণ, হুম, হুম। হ্যাঁ হ্যাঁ অরুণ হ্যাঁ আমার হ্যাঁ। ছাত্র। অরুণ, বিজন, লিজন, 3 ভাই। অরুণ বিজন আচ্ছা একসঙ্গে আচ্ছা আচ্ছা। পড়তো, আর লিজন হ্যাঁ এক হ্যাঁ। ক্লাস নিচে পড়তো। আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা। এই যে তন্ময় ভট্টাচার্য হ্যাঁ আমার হ্যাঁ। ছাত্র ছিল। আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা ছাত্রী ছিল ননী গোপাল কাকার মেয়ে হ্যাঁ হ্যাঁ। পলি। তারপরে বাসার, ডক্টর বাসার, তার স্ত্রী হ্যাঁ ওই হ্যাঁ। যে নিজাবত মিয়ার মেয়ে নীলুফা। আর একটা আচ্ছা আচ্ছা বলি, আচ্ছা আমার কলেজ জীবনের বন্ধু কিন্তু বাসার, বা আচ্ছা কলেজ আচ্ছা জীবনে আচ্ছা বাসার, ডাক্তার শহীদ, আচ্ছা আহ, আচ্ছা আচ্ছা এরা এরা কিন্তু আমার ক্লাসমেট। সায়েন্সে আচ্ছা আমরা আচ্ছা ফার্স্ট ইয়ারে তখন একসাথে পড়েছি। আচ্ছা আহ, আচ্ছা আচ্ছা। তারপরে বোর্ড ফার্স্ট রশিদ, রশিদ এরা ভাই। আমাদের ক্লাসমেট। তবে রশিদ আবার 9-10-এ থাকতে একটু তার অসুস্থ হয়ে যে 1 বছর ড্রপ দিয়ে পরে মামুনুরদের সাথে, মামুনুর, তারপরে সবুর, এদের সাথে পাশ করে। আহ, কিন্তু ও আমাদের অ্যাকচুয়ালি সত্যের ভাই ছিল আর কি। আমাদের উম, সাথে যুক্ত হয়েছেন কামরুল হাসান চাঁদু। তিনি ভাইস চেয়ারম্যান এবং একজন নেতা মুজিবনগরে। তিনি অসুস্থ থাকা অবস্থাতেও আমাদেরকে দেখছেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক দোয়া করি আপনি সুস্থ হন। ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। খুব ভালো লাগলো যে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। নজরুল ইসলাম মুজিবনগর থেকে দেখছি, নজরুল ইসলাম মুজিবনগর থেকে দেখছে। আপনাকে শুভেচ্ছা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদের জন্য একটু বলে রাখি, আপনারা ইনবক্সে আলাপচারিতাতে বা টিটো কুদোসে যে কোনো জায়গাতে ইনবক্সে যে আপনারা মন্তব্য দিলে, আপনাদের মন্তব্য বা আপনাদের কথা আমরা এখানে দেখতে পাবো, এবং আমরা সেটা আপনাদেরকে, দর্শকদের উদ্দেশ্যে দেবো, এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। আপনারা প্রশ্ন পর্ব রাখতে পারেন। হ্যাঁ আপা, আপনি তারপরে বিবাহিত জীবনে আপনি প্রবেশ করে গেলেন এবং তবে শিক্ষা জীবনে তার স্কুলে, আগে স্কুলে। আমি হ্যাঁ, তার আগে একটু বলি যে জি আমি বলেন। মেহেরপুরে মানুষ হয়েছি, এটা সত্যি। শৈশব, কৈশোর, যৌবন কেটেছে। আমি হ্যাঁ, মেহেরপুরের হ্যাঁ। মেয়ে বলতে কিন্তু গর্ববোধ করি, গর্ববোধ করি, কিন্তু সেই আচ্ছা সাথে আমি কিন্তু গাংনীর মেয়ে বলতেও গর্ববোধ করি। আমার আচ্ছা কাছে আচ্ছা আচ্ছা। গাংনীর, আমি মানে গাংনীর দুটো মেয়ে জায়গায় বলতে আপনার গর্ববোধ করি। হ্যাঁ, আপনার দুটো জায়গায় নারী পোতা রয়ে গেছে আর কি। হ্যাঁ, কারণ আমি নারী মনে করি সংযোগ। যে আমার আব্বা সারা জীবন ওই গাংনীতে উপার্জন করে আমাদের মানুষ করেছেন। তাই আচ্ছা গাংনীর মানুষ, গাংনীর মাটি, গাংনীর আলো বাতাস সবার কাছে যেন মনে হয় ঋণী আর কি।
এই জন্য আমি গাংনীর মেয়ে বলতেও আমি আচ্ছা, গর্ববোধ করি আর এই কি। এ- তাহলে বিবাহিত জীবনে প্রবেশ করার পরে আপনি স্কুল লাইফে তো যুগে গেলেন শিক্ষক হিসাবে। এই শিক্ষক থেকে আপনি কুষ্টিয়াতে গিয়ে কিভাবে আবার আচ্ছা, ঢুকে গেলেন? যখন আমি বিয়ে হলো উনি জয়পুরহাটে চাকরি করতেন। তারপরে জয়পুরহাট থেকে অল্প দিনেই উনি 5 বিউটি ম্যানেজার হয়ে চলে গেলেন। উনি সেকেন্ড অফিসার ছিলেন জয়পুরহাটে। তারপরে ব্যাংকে উনি চাকরি করতেন, ব্রাঞ্চ ব্যাংকে? ম্যানেজার হয়ে 5 বিউটিতে ট্রান্সফার হলেন। আচ্ছা ট্রান্সফার আচ্ছা। হলে তারপরে আমাকে তখন আমার পড়াশোনা এই জন্যে বিভিন্ন জায়গায় উনি কিন্তু আমাকে ওই 5 বিবির মহিপুর বলে একটা জায়গায় ওই যে ভাসানীর কলেজ একটা ছিল, সেই হ্যাঁ হ্যাঁ কলেজে হ্যাঁ। আমাকে ভর্তি করে দিচ্ছেন পড়াশোনার জন্য, যে আমি বিএ পাশ করবো বলে। কিন্তু তখন তারপর আবার আমার ছেলে হলো, প্রথম সন্তান হলো, বিভিন্ন ইতে হলো না, তারপরে আবার ওনার ট্রান্সফার হয়ে গেলো শেরপুর। আচ্ছা ওখান থেকে আবার শেরপুরে বদলি হলো। শেরপুর থেকে অল্প কিছুদিন পরেই আবার হলো ওই রনবাগা বলে একটা জায়গা। আচ্ছা আচ্ছা রনবাগা এটা হচ্ছে রনবাগাটা হচ্ছে বগুড়ার একটা ওই নন্দীগ্রাম থানার আন্ডারে, আর এদিকে আচ্ছা সিংড়া থানা, রাজশাহী সিংড়া আচ্ছা থানা, নাটোর সিংড়া থানা, আচ্ছা তারই আচ্ছা মাঝখানে একটা জায়গা। আচ্ছা এরকম আচ্ছা একটা আচ্ছা। জায়গায় বিল এলাকা, কিন্তু হুম হুম এটা বিজনেস প্লেস। হুম হুম। ওখানে কোনো ব্যাংক ছিল না। কোনো আচ্ছা ব্যাংক আচ্ছা ছিল না। ওখানকার মানুষরা সারাদিন ওই ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা নিয়ে তাদের জন্য একটা নিরাপত্তা ছিল না। সেই জন্য ওইখানে একটা ব্যাংক খোলার প্রয়োজন তখন ওনাকে শেরপুর থেকে একজন অভিজ্ঞ হিসাবে প্রথম ব্রাঞ্চ খুলতে ওনাকে রনবাগাতে পাঠায়। ওইখানে 2.5 বছর থেকে আমার পড়াশোনা আর হয়নি, মানে আসলো। তারপরে আসলাম ওইখান থেকে সান্তাহারে। আচ্ছা তখন আবার আমার মেয়েটা হয়ে গেছে, মেয়ে হলো। তা মেয়েটাকে রেখে বাসায় কাজের মেয়ের কাছে রেখে ছেলেটার খাবার টাবার নিয়ে ওকে খাওয়াই দেয়, ওকে নিয়ে আহ, সান্তাহার কলেজ, মানে কলেজে গেছি, দেখা গেল যে ক্লাস করছি, পেছন থেকে টোন করলো যে ছেলের মায়ের ছেলে তো পড়ে গেল, তাকাই দেখছি যে ছেলে ঘুমে ঢুলছে। আবার তাকে সামলাই নিয়ে তারপরে গেলে এরকম করে করতে করতে তারপর আবার আবার ভেড়া মারাই, মানে যেই একটু গুছিয়ে আমি একটু বিয়ে পরীক্ষা দিতে যাব, হয়ে গেল আবার ট্রান্সফার হয়ে গেল ভেড়া আচ্ছা মারাই। ভেড়া মারা কলেজ ভর্তি হলাম। আচ্ছা, আচ্ছা এই ভেড়া মারাতে আবার আমার বিপদ গেল অনেকগুলা, যেটা আমার স্মৃতিকথাতে লিখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইসবের জন্য আবার হলো না, ওখান থেকে চুয়াডাঙ্গায় ভর্তি হলো। আচ্ছা, আবার চুয়াডাঙ্গায় বদলি হলো, তখন চুয়াডাঙ্গায় ভর্তি হলাম আবার চুয়াডাঙ্গা কলেজে। আচ্ছা আচ্ছা এইরকম করতে করতে তারপর কুষ্টিয়ায় আসার পরে 1 বছর পরে ভাড়া বাড়ি থাকতে থাকতে বর্তমানে আমি যে বাড়িটা থাকি, এটা একটা হাউস বিল্ডিং লোনের বাড়ি, একজন মাস্টার সাহেবের। উনি এটা আর রাখতে পারলেন না, বিক্রি করতেন। ওই লোন ট্রান্সফার উনার কাছ থেকে ওই লোনটা আমি পুরা ঘাড়ে নিয়ে বাড়িটা কিনেছিলাম। 25 আচ্ছা আচ্ছা বছরে সেই বাড়ি লোন শোধ করে আমি বাড়িয়ালি হয়েছি আর কি পুরা। আচ্ছা 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 এইখানে এইখানে আসার পরে তখন আমার ছেলেটা 5-এ বৃত্তি পেল, আচ্ছা আচ্ছা ক্লাস আচ্ছা 5-এ স্কলারশিপ পেল। তখন আমি আবার উনি আলমডাঙ্গায় ট্রান্সফার হয়ে গেলেন। আমি বললাম আচ্ছা আমি আর তোমার পিছনে পিছনে যাচ্ছি না, এতদিন হুম হুম। ভাড়া বাড়ি থেকেছি, যেখানে বলেছো সেখানে চলে গেছি, এখন আচ্ছা নিজের আচ্ছা বাড়ি হচ্ছে। অতএব আমি ছেলে এইটে যাতে বৃত্তি পায় সে চেষ্টা করব, আর আমি বিএ পাশ করতে পারি কিনা চেষ্টা করব। আচ্ছা 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 ইতিমধ্যে মেজো আপা খবর দিলেন যে মেহেরপুরে মহিলা কলেজ খুলছে, এবং যারা এরকম আছে এদিক ওদিকে আছে অনেকদিন পড়াশোনা এনে, তাদের একটা সুযোগ আছে, রেগুলার হিসেবে ভর্তি হতে পারে। আমাকে খবর দিলেন যে তুই হবি। আমি বললাম, আপা কোনো কথা নেই, আপনি একদম ভর্তি করে দেন আমাকে, আপনি ই করে দেন। আচ্ছা আমি সেজন্য আমি কিন্তু নুরুলের ছাত্রী, নুরুলের কলেজে। নুরুল আহমেদ। নুরুল মামার ছাত্রী। আচ্ছা আচ্ছা তারপরে ওখানে ভর্তি হলাম, কিন্তু সেটা তারা অ্যাপ্লিকেশন পায়নি, পরীক্ষার পারমিশন পায়নি, যে কি আচ্ছা হলে আমরা গভর্নমেন্ট কলেজের ছাত্রী হিসাবে পাশ করলাম। এই আচ্ছা আর আচ্ছা আচ্ছা। মানে এই আর পরীক্ষার কি। সুযোগ পেয়েছিল না, তা পাশ করার পরে পরীক্ষার তারপর সুযোগ, আপনি হ্যাঁ বিএড করলেন। আপনি বিএড করেছেন কোথায়? হ্যাঁ। কুষ্টিয়া? তারপরে যখন এটা হলো,
তার মানে আমার ইন্টারমিডিয়েটের পাশের 11 বছর পর, আমি 17 বছর পর আমি বিএ পাশ করলাম। আচ্ছা এটা যখন করলাম তখন আমার মোরালটা আপ হলো, আমি বলছি না তাইলে আমি পারবো, এখন সামনে এগোতে পারবো। ইচ্ছা ছিল আমার আচ্ছা ডাক্তারি পড়ার, সায়েন্সে আচ্ছা পড়তাম, সেটা হয়নি 71 সালে যুদ্ধের বছর অনেক আমার কথা হলো সর্বোচ্চ ডিগ্রি নিতে হবে, এটা আচ্ছা আমার আচ্ছা জেদ, এটা আচ্ছা আমার একটা জেদ। আর আমি গুড। জীবনে যেটা জেদ করেছি বা সেটা করেই ছেড়েছি, এরকম একটা যে না, ওটা মানুষ আপনার আমি। লক্ষ্য ছিল, ওটা লক্ষ্য, আপনাকে ওই হ্যাঁ, জায়গায় লক্ষ্য ছিল পৌঁছাতেই হবে। যে আমি হ্যাঁ আর রাইট। কিছু না হলে মাস্টার্স করতাম। বিয়ে যখন পাশ করলাম তখন আমার মনটা হলো যে না তাহলে পার। তারপরে তখন একটা সার্কুলার দেখলাম কলকাকলি স্কুলে, তা ঢুকে গেলাম কলকাকলি স্কুলে। আচ্ছা ইন্টারভিউ হয়ে তিনটা পোস্ট, আমি সেকেন্ড হলাম ইন্টারভিউতে, হয়ে আমরা জয়েন করলাম। আচ্ছা আচ্ছা তারপরে তারপরে স্কুলটা হয়ে গেল আপগ্রেড, ছিল একদম আচ্ছা আচ্ছা কিন্ডারগার্টেন স্কুল, হয়ে গেল আচ্ছা আপগ্রেড। হাই স্কুলে তখন মনে করলাম যে বিএড দরকার হবে, তাইলে হাই স্কুলে তো আচ্ছা বিএড আচ্ছা দরকার হবে। আচ্ছা আচ্ছা তখন আচ্ছা গেলাম যশোরে সিটি কলেজ থেকে বিএড করলাম। আচ্ছা আচ্ছা বিএড করার পরে কিন্তু আমার টার্গেট আছে যে আমি মাস্টার্স করব, এমএ করব। এরপর বিএড করে এসে এই সরকারি এই যে বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়ে ওখান থেকে পলিটিক্যাল সায়েন্স এবার মাস্টার্স করলাম। হুম হুম তাই এই করতে করতে চাকরি করতে করতে ওই হুদা মেয়ের শিরিন আমার বান্ধবী ছিল, ও কিন্তু কলকাবিলতে আমার আগে থেকে চাকরি করতো। ও আচ্ছা আচ্ছা বলল আচ্ছা যে চল আমরা চাকরি শেষে প্র্যাকটিস করব কোর্টে, তো এখানে ল কলেজ আছে, আমরা ল করি। বললাম বাস আচ্ছা চল, আচ্ছা আচ্ছা বাস যেই আচ্ছা দুজনে মিলে ল করি। আচ্ছা আপা, এখানে একটু একটু থামি আমরা। অনেকে কমেন্ট বক্সে কমেন্টে আসেননি, তবে অনেককে দেখতে পাচ্ছি তারা ওয়াচ করছেন। আমি দেখতে পাচ্ছি যে আইনুল হক ওয়াচিং, আইনুল হক ছেলে হচ্ছে সুইডেন থেকে সে দেখছে। মুরাদ হোসেন, অধ্যাপক মুরাদ হোসেন আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। এস এম কবির, তিনিও এতে যুক্ত হয়েছেন। আপনাদেরকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আজকের এই অনুষ্ঠানে আমরা কয়েকটি ধাপে আলোচনা করছি। আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিকথা কিছুটা শুনলাম, তারপরে এবারে আসছি তার শিক্ষা জীবন নিয়ে, তার শিক্ষকতা জীবনে আমরা প্রবেশ করেছি। আপা আমাদেরকে বলছেন তার শিক্ষকতা জীবনের কথা, আপনারা আমাদের সাথে থাকুন। জি, তারপরে আপনি কলকাকলি স্কুল থেকে বিএড পরীক্ষা দিলেন নাকি? হ্যাঁ, বিএড করলাম, তারপরে তো এমএ করলাম আচ্ছা চাকরি আচ্ছা করতে করতে। তারপরে লও আচ্ছা আচ্ছা করলাম। ল আচ্ছা করার আচ্ছা পরে ইন্টিমেশন পাঠালাম ঢাকায় বারের আচ্ছা পরীক্ষার আচ্ছা জন্য। আচ্ছা তখন আচ্ছা আচ্ছা বললো যে 40 বছরের পরে তাদেরকে আর বারের পরীক্ষা মানে লাইসেন্স পরীক্ষা দেওয়া যাবে না। এই আচ্ছা জন্য আচ্ছা আমার আর লাইসেন্স করে মানে সে কালো কোট ভিড়াইয়ে কোর্টে যাওয়ার আমার হয়নি। আচ্ছা এই আর আচ্ছা কি, এলএলবি করে আর কি ক্ষান্ত দিয়েছি। এই এলএলবি এটাই আর কি। করেছিলেন আপনি? আচ্ছা, বিএ এলএলবি তাহলে আপনি। হুম। আচ্ছা, এই যে শিক্ষকতা জীবনে আপনার একটা কথা শুনেছি আমি, সেটা হলো যে আপনাকে শিশু বান্ধব শিক্ষক হিসাবে বলা হয়। শিশু বান্ধব, শুনতে পাচ্ছেন আমাকে? তা আপনি শিশু বান্ধব শিক্ষিকা, আপনি আমরা শিক্ষক বলি এখন, আর ওই জেন্ডারের ব্যাপারটি আর এখন অতটা গুরুত্ব দেওয়া হয় না, তো আপনাকে আমি শিক্ষক হ্যাঁ, হিসেবেই বলছি। শিক্ষকই বলা হয় এখন সব। হ্যাঁ, শিশু বান্ধব শিক্ষক হিসাবে আপনার আহ, 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 কেন আপনাকে শিশু বান্ধব শিক্ষক বলে, এবং কুষ্টিয়াতে আপনার আসলে এটা একটা ব্যাপক শিশুদের নাম আছে। সঙ্গে প্রথম তো জীবন তো প্রথম যখন চাকরিতে ঢুকলাম তখন তো ওটা কিন্ডারগার্টেন স্কুলই ছিল। 1 বছরের মাথায় কিন্তু এটা আপগ্রেড হলো। তো ছোট বাচ্চাদের প্রথম দিকে আমি টিচার হিসেবে ঢুকি। তো এমনি সাধারণত আমার ছোট বাচ্চাদের সাথে কথা বলতে, একটু কথাও বলি আমি একটু বেশি, তার জন্য অনেকে ওই বাচ্চাদের সাথে এটা ওরা কথা বলা এই করা, তো বাচ্চারা আমাকে পছন্দ করতো এবং আমারও ভালো লাগতো আর কি ওদের সঙ্গে মিশতে। তো যখন ছোট এরকম নিচ্ছে একদিন ক্লাস, তো ওদেরকে কত রকম করে ওদেরকে মডিফাইড করতে হয়, ই করতে হয়, এগুলা করতাম, আমি চেষ্টা করতাম। আচ্ছা একদিন আচ্ছা পড়াচ্ছি এরকম অয়ে অজগর, আয়াম এরকম পড়াতে পড়াতে এক জায়গায় এসে দেখছি দন্তন্বয় নাড়ু। আচ্ছা এখন আচ্ছা আচ্ছা বেবি ওয়ান এর বাচ্চা আচ্ছা বলছে, আচ্ছা প্রশ্ন করছে যে ম্যাডাম নাড়ু মানে নাড়ু কি, নাড়ু কি জিনিস? একটা প্লেটের উপরে গোল গোল কতগুলো নাড়ুর ছবি দেওয়া আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো মহা মুশকিল পড়ে ওদেরকে নাড়ু কি করে বোঝাই বেবি ওয়ানের বাচ্চাদেরকে। কলকাতা আচ্ছা আচ্ছা স্কুলে আবার অনেকগুলো নারকেল গাছ ডাব গাছ আছে। তাই আমি বললাম ওই যে দেখছো ডাব, এটা পাকলে নারকেল হয়, আর তাই আচ্ছা দিয়ে আচ্ছা আচ্ছা চিনি গুড় দিয়ে নাড়ু বানাতে হয় আর কি। আচ্ছা তো ওদের তো ওই সময় তত মানে এইভাবে বুঝাই দিলাম, কিন্তু আমি যেন স্যাটিসফাইড হলাম না ওদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জিনিসটা বোঝাতে আমার মনে হয় যেন আরো কিছু উপকরণ মানে প্র্যাকটিক্যাল কিভাবে করা যায়। তো হ্যাঁ, বাড়ি এসে ঘরে নারকেল ছিল, তো দুটো নারকেল ভেঙে নাড়ু বানায়ে একদম নিয়ে গেলাম স্কুলে, একদম আচ্ছা মানে চাক্ষুষ উপকরণ, যে এই দেখো এটাকে বলে নাড়ু। ওদেরকে খাওয়ালাম, আচ্ছা টিচারদের দিলাম, হেডমিস্ট্রেস তরি যে আপা খুব খুশি, বলে হ্যাঁ একেই বলে আদর্শ টিচার আর কি, একেবারে মানে ইয়ে রিয়েল উপকরণ নিতে চলে এসছে আর কি। আচ্ছা বুঝছেন? আচ্ছা এরকম আর কি। তারপরে বাচ্চাদের একটা ছিল যে যে কোনো বিষয়ে তারা সমস্যায় পড়লেই তাদের একটা ধারণা ছিল হাসি ম্যাডামের কাছে গেলে সমাধান হবে, এরকম একটা। আচ্ছা ওদের আচ্ছা ওই আচ্ছা মানপত্র রচনায়, তারপরে ডিবেটের হয়তো ই করতে যাবে, তারই মোট কথা আবৃত্তি করবে, যে কোনো বিষয়ে যে কোনো পার্সোনাল অসুবিধা এসে আমার কাছে বলতে পারে, আচ্ছা আচ্ছা বলতে তারা সাহস পেত। তো এরকম এক সময় একবার দেখছি ক্লাস এইটের একটা ছেলে হুম, পড়াশোনায় ভালো, পরীক্ষা বসে যাচ্ছে, প্রায় মনে হয় 15 মিনিট মতো সময় আছে, মর্নিং করবে। এমন সময় সে এসে বলছে যে ম্যাডাম ম্যাডাম আমি আজ অঙ্ক পরীক্ষা, আমি ঘড়ি আনতে পারিনি, আমাকে একটু সময় দেবেন, আমি দূর দিতে ঘড়িটা নিয়ে আসবো। অর্থাৎ আমাদের স্কুল হচ্ছে খুলনা, কুষ্টিয়া খুলনা হাই রোডের এক পাশে, ওর বাড়িটা উল্টো দিকে, আচ্ছা রাস্তার অপর পাশে, পশ্চিম আচ্ছা মজমপুর আচ্ছা বলে আচ্ছা আচ্ছা ওইখানে। তো ও বলছে যে আমি দৌড় দিয়ে যাই ম্যাডাম, ঘড়িটা নিয়ে আসবো। আচ্ছা তা আমি দেখলাম যে এখন ওই বাচ্চাটার মাথায় আছে যে দৌড় দিয়ে ঘড়িটাই আনতে হবে, সে কিন্তু আর অন্যদিক কোনো খেয়াল তার নেই। তো এখন এই অবস্থাতে দেখা যাবে যে ওই রাস্তা ক্রস করতে যে সে বিপদে পড়তে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য আচ্ছা আমি আমার হাতের ঘড়িটা খুলে তাকে, আমরা তোমাকে যেতে হবে না, তুমি এইটা আমার এই ঘড়িটা নাও, নিয়ে পরীক্ষা দাও। ও তো অবাক একেবারে, আমার ঘড়ি ম্যাডামের ঘড়ি খুলে দিচ্ছে, ও হাতে দিয়ে, আমি ঘড়ি হাতে নিয়ে যাচ্ছি, আমার ঘড়ির দিকে, আমার মুখের দিকে এরকম তাকাচ্ছে। আসে না আচ্ছা না আচ্ছা না ম্যাডাম, আপনার ঘড়ি না, আপনার ঘড়ি না। আমি বলছি কেন, আমার ঘড়ি নিয়ে পরীক্ষা দিলে কি তোমার পরীক্ষা ভালো হবে না? বলছে না না তা না ম্যাডাম, তা না, আপনার ঘড়ি না, আমি নিয়ে আসি। আমি বলছি না, তুমি, তোমাকে যাওয়া লাগবে না, তুমি এই ঘড়িটা নিয়ে পরীক্ষা দাও। তারপরে আচ্ছা সে তো খুশি, মহা খুশি, ঘড়িটা নিয়ে এক দৌড়ে রুমের কাছে যেয়ে এরকম ঘড়িটা আবার হাত দিয়ে দেখছে, দেখে আবার উল্টে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি পরীক্ষা দাও। ও খুব খুশি, আচ্ছা পরীক্ষা দিলাম। পরীক্ষার পরে আমাকে ঘড়িটা ফেরত দিতে এসছে, আমি কি পরীক্ষা ভালো হয়েছে? বলছে জি ম্যাডাম, পরীক্ষা ভালো হয়েছে। তারপরে বাসায় গেছে, পরদিন তার মা এসে বলছে ম্যাডাম আমার ছেলে যে একটানে পরীক্ষা সে বোর্ডটা ফেলে দিয়ে আমার কাছে ছুটে যেয়ে বলছে আম্মা আম্মা জানো আজকে একটা কি হয়েছে স্কুলে, ম্যাডাম তার ঘড়ি খুলে দিচ্ছে আমার পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা বলছি এত খুশি হয়েছে আমার ছেলে আমার কাছে বলছো, আর বলছে যে আমিও খুব শুনে খুশি হলাম যে আপনি যে তাকে ওই সময় রাস্তা ক্রস করতে দেননি, ঘড়ি দিয়েছেন। আমি বললাম যে বাহ, ছেলে শুধু আপনার, আমাদের না, আমরা আপনি স্কুলে পাঠিয়ে আপনি, তারপর দায়িত্ব তো সব আমাদের থাকে না। হ্যাঁ বলছে হ্যাঁ না সত্যি আমরা, তো আসলে বাচ্চাদের এই ভালোবাসা পেয়েছি সবসময়, এবং গার্জেনদের যখন আমার এটা আপগ্রেড হলো স্কুলটা, আমাকে হাই হুম, হুম, সেকশনে টেনে নিল, বিশেষ করে ইংলিশটা আচ্ছা পড়ানোর জন্য, ইংলিশ ক্লাস গুলা আচ্ছা নেওয়ার জন্য। আরেকজন ছিলেন, আমরা দুজনে ভাগাভাগি করে ইংলিশ গুলা আচ্ছা নিতে লাগলাম। তো প্রাইমারির গার্জেনরা এসে হুম, ম্যাডামকে বলেছিল যে আপনারা ওই টিচারটাকে হাই সেকশনে কেন নিলেন, বাচ্চারা খুব পছন্দ হুম, করে। ওই টিচারকে আপনারা, আপনি তো, ম্যাডাম বলছে যে ওর দরকারও আছে এখানে, সেজন্য নিচে নেওয়ার সুযোগ, বলছে জানেন না বাচ্চারা খুব পছন্দ করে। এই আর কি, বিরাট পাওয়ার। এটা আপনার একটা স্মৃতি, এটা নিঃসন্দেহে, এবং শুধু স্মৃতি না, এখান থেকেই আপনার শিশু বান্ধব পরিচিতিটা এসে গেছে।
হ্যাঁ। শিক্ষক হিসেবে, এবং শিক্ষক, শিশু এবং বান্ধব শিক্ষক শিক্ষক। হিসাবে আমি বলি আরো দু একটা, যেমন আছে যে বাচ্চাদেরকে লিখতে দিলে, ফেভারিট টিচার লিখতে দিলে ম্যাক্সিমাম টিচাররা হাসি টিচার লিখতো আর কি। এটা একটা বিরাট পাওয়া আমার। আচ্ছা। আমি যখন রিটায়ার্ড করেছি আমি 14 সালে, আমি যেসব বাচ্চাগুলাকে 8 এ রেখে এসেছিলাম তারা 10 এ উঠেছে 2 বছর পরে। আমাকে স্কুল থেকে আমার এক সহকর্মী টেলিফোন করছে, হাসি আপা কেমন আছেন, এটা সেটা দুপুরবেলায় টেলিফোন করছে। আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার? বলছে একটা ঘটনা আপনাকে না বলে পারলাম না। আচ্ছা। আমারও খুব ভালো লেগেছে। আপনার কেন, কি হয়েছে? মিলি তার নাম, পারভিন আক্তার মিলি। বলছে আমি আজকে ট্রেনে গেছিলাম, ট্রেনে যেয়ে সময় আছে, তাই আমি বললাম যে তোমরা প্রিয় টিচার সম্পর্কে একটা প্যারা লেখো। হুম, হুম। বলছে আপা আমি অবাক হয়ে গেছি, সব ছেলেমেয়ে লিখছে হাসি আপা, হাসি টিচার আমার প্রিয় টিচার। এটা বড় পাওয়া, এটা আমি বড় বলছি পাওয়া। যে আমি বাচ্চাদের কথা বললাম যে হাসি টিচার তো কবে চলে গেছে। এই যে হ্যাঁ। বলছে তাতে কি হয়েছে, বাচ্চারা বলেছে যে তাতে কি হয়েছে, প্রিয় টিচার প্রিয় টিচার, সে যেখানেই থাকুক না কেন। এইটা আর কি, এগুলো আমার আহ, বিশাল প্রাপ্তি আর কি। এগুলো আমি মনে করি যে আমার জন্য হুম। একটা বিশাল প্রাপ্তি আমার চাকরি জীবনে আর কি। এই এইটা ভালোবাসা। একটা আসলেই একটা বিশাল প্রাপ্তি। আমরা হুম। আলোচনা করতে করতে প্রায় শেষের পথে চলে আসছি। আহ, আহ, দীপু বোধহয় একটা কথা বলছে, সেখানে বলছে ওনার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণার পাশাপাশি নিজেরও সেই শৈশবের মুক্তিযুদ্ধের দুঃসহ স্মৃতিবিজড়িত কালের কথা মনে পড়ে গেল। অবশ্যই মনে পড়বে। আরো একটা লিখেছে জীবনের প্রথম অনলাইন অনুষ্ঠানে বেশ সাবলীল মনে হচ্ছে। গো হেড। হ্যাঁ, জীবনের প্রথম অনলাইনে না, সে আগেও একটা অনলাইন করেছে আমি যা শুনেছি। ওই শিশু বান্ধব নিয়ে আলোচনা করেছিলাম, শিশু বান্ধব শিক্ষক হিসাবে উনি একটা অনলাইন করেছিলেন। তো এইটা আমার সাথে করছে কিন্তু অনেকদিন পরে। যাই হোক, আপা এদিকে ঠিক আছেন এবং খুব সুন্দর আছেন, সাবলীল বলছেন। আপার কাছ থেকে আমরা শুনছি আহ এস এস এম কাবির শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আহ, আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের যারা যুক্ত হয়েছেন তাদেরকে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, আপনারা আমাদের সাথে আছেন। আলোকিত আর মানুষের সাথে কথা আর হচ্ছে। একটা কথা বলি, আর একদিনকার কথা বলি। আর তো বিভিন্ন রকমের তো আছে বাচ্চারা। একদিন আমি বাজারে, আমি এই দোকানে, একটা দোকানে চেনিস রোডে, রাস্তার অপোজিট থেকে দুটো মেয়ে দ্রুত রাস্তা ক্রস করে এসে বলছে এই আমাদের সে বিখ্যাত টিচার। দোকানদাররা সব হাসছে, আমি কি বললে, কি টিচার? বলছে টিচার আপনাকে দেখে খুশিতে আমাদের প্রিয় টিচার বলবো তো, তো না বোধ বিখ্যাত বেরিয়ে গেছে। এইটা ছাত্রছাত্রীদের ভালোবাসাটা এই জায়গা থেকে পাও। হ্যাঁ, আরো যে আপনাদের তোমরা তো চলে গেছো, মানে ওরা চলে গেছে ক্লাস 8 থেকে গার্লস স্কুলে চলে গেছে, 8 এর পরে, হ্যাঁ, 8 এর পর হ্যাঁ, 9 এ আপনাদের গার্লস স্কুলে চলে গেছে। তা আপনাদের আমি বলছি পরিবারের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে মিনা আপা টিচারি করতেন, ফরিদা আপাও টিচারি করেছেন এবং হ্যাঁ, আপনিও টিচারিতে করেছেন এবং আপনাদের তিনজনেরই হ্যাঁ। খুব সুনাম রয়েছে, তিন বোনেরই এই আর টিচার এই হিসাবে। টিচারের ব্যাপারে কিন্তু একটা ব্যাপার আছে। কারণ আমার দাদা, দাদা যে ছিলেন সেই করিমপুর থানার এক স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড বলতে, মানে মানে সেকেন্ড পণ্ডিত, মানে হ্যাঁ, যাক হ্যাঁ, হ্যাঁ। তখনকার দিনে তো পণ্ডিত বলতো, তো হ্যাঁ, সেকেন্ড হ্যাঁ। পণ্ডিত ছিলেন। তো সেই আচ্ছা। আমাদের মধ্যে মনে হয় সেই শিক্ষকতার একটা, মানে শিক্ষকতার প্রতি শ্রদ্ধাবোধ, বা ইয়ে শিক্ষকতার জন্য আমাদের পরিবারের অনেকেই শিক্ষকতার সঙ্গে মানে জড়িত ছিল। আগ্রহটা ছিল এবং এই শিক্ষা পেশাতেই আপনাদের পরিবারের হ্যাঁ, সবাই ঢুকে গেছে। শিক্ষকতার পেশাতে আমাদের পরিবার অনেকেই, সেই প্রাইমারি হ্যাঁ। থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের অনেকেই এই শিক্ষকতার সঙ্গে জড়িত। এই আর কি। আচ্ছা, এখন আরেকটু আসি, এবার আপনার অন্য প্রসঙ্গে চলে আসি আমরা। এ তো গেল আপনার শিক্ষা জীবনের কথা এবং আপনার শিক্ষকতা জীবনের কথা, তারপরে আমরা এখন চলে আসি আপনার লেখালেখি জগতের কথা। আপনি কবিতা লেখায় কেন আগ্রহ প্রকাশ করলেন এবং লেখালেখির জগতে কেন প্রবেশ করলেন, এটা আমাদেরকে বলুন। লেখালেখি, লেখালেখি আমার, সেটাও আমার রক্তে আছে যেন। কারণ হ্যাঁ, আমার আব্বা, আমার এক চাচা, সেজু চাচা, হ্যাঁ, 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 উম
খুব ভালো কবিতা লিখতেন। চাচা আচ্ছা সেটা আচ্ছা আচ্ছা সেটা চাচার আচ্ছা কবিতার একটা খাতা বড় আছে। আচ্ছা আচ্ছা আমার আব্বা তাৎক্ষণিক যে কোনো বিষয়ে, আমি আব্বার একদিন নজরুল জয়ন্তী হবে স্কুলে, হ্যাঁ আব্বাকে বললাম আব্বা একটা কবিতা লিখে দেন, আমি আবৃত্তি করবো। সঙ্গে সঙ্গে আব্বা লিখে দিন। আব্বা খুব সুন্দর কবিতা লিখতেন। সেই জন্য আমার মনে হয় সেই ছিলই, কিন্তু আমি চেষ্টা কখনো করিনি, বা মনে হলো যেন হতো না। আমি লিখতাম ওই বাচ্চাদের ওই যে বিভিন্ন একটা স্কুলে আমার কিন্তু ছিল উপস্থাপন করার কোনো জিনিসে ধারা বর্ণনা, খেলাধুলায় ধারা বর্ণনা এগুলা করতাম। বাচ্চাদের ওই মানপত্র টানপত্র এরকম, কিন্তু কবিতা কখন আমার মনে হয়েছে যে আমার দ্বারা হবে না। এরপরে হঠাৎ করে একটা পরিণত বয়সে আমার মেজ আপা কবিতা লেখা শুরু করে। আমার কি আচ্ছা সুন্দর কবিতা লিখতে যায়। আমার মা কিন্তু ভারী সুন্দর আপার ভিতরে আছে। এর কিছুদিন পরে বড় আপা আমার, উনিও ভালো কবিতা লিখতে শুরু করে। আমি বললাম, আচ্ছা বাহ রে বাহ! তো তাহলে আমি আমি কেন পারি না? আমার কেন হয় না? কবিতা কেন লেখা হয় না? আর কবিতা কিন্তু আমি চিরদিনই ভালোবাসি। কবিতা আমি আমার স্কুল লাইফে বড় বড় কবিতা মুখস্থ করতাম। এখনকার ছেলেমেয়েদের কবিতা পড়ে না। আমি কবিতা চিরদিনই ভালোবাসি। কিন্তু আমার তো কবিতা হয় না কই। আমি তো পারি না। এরম এরম করি। করতে করতে ঠিক আমার ২ বোনের যে বয়সের, ঠিক সেই বয়সে এসে হঠাৎ করে দেখি, ওমা! আমিও দেখি একদিন শুয়ে আছি, জানলার দিকে মাথার দিকে দিয়ে তাকিয়ে আছি বাইরের দিকে। তাকাতে তাকাতে হঠাৎ ৪ টে লাইন আমার মধ্যে এসে গেল। আচ্ছা আমি তো লাফ দিয়ে উঠেছি একদম। আমি কবিতা লিখতে পারছি। আচ্ছা আচ্ছা লাফ দিয়ে উঠেছি বিছানাতে। উঠে তারপরে দেখি তো এরপর সাথে তার সাথে দেখি আর ৪ টে লাইন আবার করে ফেললাম। কি খুশি, হুম, মহা খুশি আমি আরকি। তো এইভাবে আমার শুরু আরকি কবিতা লেখা। এবং তারপরে দেখি বেশ আমি এক কথার সাথে আরেক কথা লাগাই তৈরি করতে পারছি। এ আচ্ছা এ আচ্ছা এই এটা অবশ্য আমাকে অনেকে বলত যে, "তোমারও হবে। তুমি লেখা শুরু করো, তোমারও হবে।" এরকম আমাকে অনেকে বলেছে। কিন্তু আমি বলি, "না, আমার দ্বারা হবে না।" তো আচ্ছা দেখি যে হঠাৎ শুরু হয়ে গেল। তা আমি মনে করি যে আমার পরে যারা আছে, আমার পরে যে ভাই-বোন গুলো আছে, আমি মনে করি যে এই বয়সে তাদেরও হবে। আ আ আপনার এই কবিতা আ লিখতে, লিখতে আপনি বেশ কিছু কবিতা লিখে একটা বই করে ফেলেছেন। এই বইটার নাম জানি কি হ্যাঁ, লিখলেন? একটা বই ১ম আমি যৌথ, যৌথ করতে লাগলাম। কয়েকটা ওই আচ্ছা, সবার সাথে, একা তো সাহস হলো না। আচ্ছা, আচ্ছা, কয়েকজনের সঙ্গে যৌথ, এরকম ৩ টা অ্যা যৌথ প্রকাশনা হয়েছে। একটাতে ১ম ১৩ টা, আরেকটাতে দিয়েছিলাম ৩ টা। 'এক বর্ষার কবিতা' বলে যে বইটা, সেটাতে চাইছিল যে প্রতি কবির ৩ টা করে দিই। শুধু বর্ষার উপরে, শুধু বর্ষার উপরে। আচ্ছা, আ ওই তখন আমি হজে যাব। তখন সেই বছর আবার বর্ষাই নাই, বৃষ্টি নাই। আমি বলছি, আচ্ছা, এক আচ্ছা। বর্ষা বৃষ্টিই নাই। তারপর আবার এক বর্ষার উপরে ৩ কবিতা। কি বলছো তুমি? আমাকে কবিতা আচ্ছা, করবে। তারপরে যাই হোক আরকি লিখে দিয়ে আমি চলে গেলাম। পরে ওটা হয়েছে। তারপরে আরেকটাতে দিয়েছি বোধহয় ৬ টা। আরেকটা বইতে যেটা কবিতা কুঞ্জ। আচ্ছা। ওটাতে দিয়েছি ৬ টা। পরে আমার একক বই হওয়ার পরে ওটা দিয়েছি। তারপরে হঠাৎ বেশ যখন জমলো আরকি ৫০ টা নিয়ে ৫০ টা কবিতা নিয়ে আমার একক বই করলাম আরকি একটা। আচ্ছা। তো এই একক বইয়ের নামটা কি দিয়েছেন আপনারা? আমার একক বইটার নাম হচ্ছে 'অনুভবে তুমি'। অনুভবে তুমি। আচ্ছা। হুম। এই কবিতার বই আপনার প্রকাশ হয়েছে। এছাড়াও আপনি আবার সংগঠনের সাথে জড়িত আছেন। সেই হ্যাঁ, সংগঠনগুলো আমি হ্যাঁ, আমি ১০ টা সংগঠনের সঙ্গে এই মুহূর্তে জড়িত। আর ২ টা বাদ দিছি। যেমন ১ম হচ্ছে আমি মহিলা ক্লাব আমার, তারে আমি পরপর ৩ বছরের ৩ বারের ৩ টার্মের নির্বাচিত ক্রীড়া সেক্রেটারি। আচ্ছা, লালন আচ্ছা, একাডেমির লালন একাডেমির লাইফ মেম্বার। তারপরে সিডিএল আচ্ছা, বলে এখানে একটা আ চিল ইয়ে ইয়ে অ্যা একটা সংস্থা আছে, যে সিডিএল, সেন্টার হ্যাঁ, ফর হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ লার্নার্স। তার আমি আচ্ছা, হচ্ছে লাইফ মেম্বার। এবং সেখানে নারী ফোরাম আছে, সেখানে আমি উপদেষ্টা। তারপরে আচ্ছা, প্রবীণ হিতৈষী সংঘ, তারপরে হুম, অ্যা গড়াই নন্দিনী সাহিত্য ইয়ের, তারপরে আবৃত্তি পরিষদ, তারপরে
মহিলা লেখিকা সংঘ কুষ্টিয়া শাখার, মানবাধিকারের আমি এডুকেশনাল সেক্রেটারি, এরকম আর কি, মানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত আছেন। আজকে যে জায়গাটা এসেছেন সেই জায়গাটিতে আপনি সংস্থা আছে, ফেয়ারের সঙ্গে আছি, ফেয়ারের তার মানে সমাজকর্মের সাথেও আপনি যুক্ত আছেন। তো সমাজকর্মের সাথে সমাজের মানুষের কল্যাণের সাথেও আপনি জড়িত রয়েছেন। হ্যাঁ, তবে একটা কথা যে সমাজের এই আরেকটা কথা না বললে হয় না, সামাজিক এই কর্মকাণ্ডের সঙ্গে আমার মনে হয় জড়িত আমি স্কুল লাইফ থেকে। মানুষের জন্য এটার দীক্ষা গুরু আমার শ্রদ্ধেয় খালাম্মা সফুরা রাজ্জাক, তোমার আম্মা। খালাম্মার সঙ্গে আমি ক্লাস 8-এ থাকতে কিন্তু উনি যে দুস্থ মহিলাদের নিয়ে হাতের কাজ শিখানো বা ওই তাদের লেখাপড়া শিখানো যে একটা ছিল, আমি তার সাথে যুক্ত ছিলাম আর কি। হ্যাঁ, আম্মা তখন মহিলা সমিতিও করতেন। এটা মানুষের জন্য কাজ করার এইটা আমার সেখান থেকে জন্মেছে আর কি বলতে হবে। তারপরে এখন আর কি রিটায়ার্ডের পরে বিভিন্ন সংগঠনের সঙ্গে আমি মোটামুটি জড়িত এবং কাজ করে। আমি মনে হয় যে কাজ করতে ভালো লাগে, কাজ করতে ইচ্ছা করে আমার খুব। যেখানে যে সংস্থায় কাজ নেই আমি বলি ওখানে আর আমি থাকবো না, চলে আসবো আর কি ওখান থেকে, এরকম মনে হয় আর। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে পরে আরো যুক্ত হয়েছে নীলুফার বানু। নীলুফার বানু আমার শিক্ষা জীবনের প্রথম শিক্ষক। শুভকামনা সবসময়। পরে দেখি, হ্যাঁ, সে বলছে শুভকামনা। পরে দেখি আমার হাজবেন্ডের বান্ধবী, ভালো থাকবে। আর ওর যে টিচার সেটা বাসার ভাই খুব মজার লোক, বাসার ভাই খুব মজার লোক, এবং বাসার ভাইয়ের সাথে যেমন মজার লোক তেমন নীলুফারও বেশ মজার হয়েছে, ও বেশ মজা করে। নীলুফার হাজবেন্ডের বান্ধবী, কিন্তু নীলুফার যে আমি টিচার, নীলুফার আমার ছাত্রী। হ্যাঁ, আব্দুল সামাদ সে বলছে যে আমিও শুনছি। ধন্যবাদ, আপনারা শুনছেন। আমরা আজকের এই অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আপার সাথে আলোচনা করছিলাম, আমাদের কয়েকটি পর্বে আলোচনা করেছি তার জীবন এবং শিক্ষা জীবন, এবং সেখানে তিনি কিভাবে তার জীবনকে চড়াই উৎরাইয়ের মাঝে নিজেকে তৈরি করেছেন। এখান থেকে আমাদের শেখার আছে এবং জানার আছে। সেটি হলো যে সংসার জীবন করে, নিজেকে পরিশ্রম করে, গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে এবং সংসারকে গড়ে আবার মানুষ গড়ার কারিগর হয়েছেন তিনি। এবং এই যে জায়গাটা তিনি কিভাবে করলেন, কতটা কষ্ট করলেন, সেই কথাগুলোই আমরা আজকে শুনলাম। আরো একটি শুনতে পেলাম যে তার এই লেখাপড়ার জীবনের জগতে ঢোকার পরে তিনি সমাজকর্মের সাথে জড়িত হয়েছেন। তিনি আমাদের আজকের সমাজের একজন উদাহরণ আদর্শ নারী হিসাবে, এবং তিনি একজন কবি হিসাবে পরিচিত। কুষ্টিয়া জেলাতে তার বেশ নাম রয়েছে এবং তেনাকে সবাই চেনে, এক নামেই চেনে। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, বলে হাসিনা আপা, আজকে একজন সাংবাদিকের সাথে কথা বলছিলাম, বলতে বলতে আমাকে জিজ্ঞাসা করছিল আজকে আপনার প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ, প্রোগ্রাম আছে। তো ও আমার কাছে সময় চাচ্ছিল, তাই বললাম না, আমি আজকে সময়, কার সাথে করবো প্রোগ্রাম? হাসিনা রহমান। উনি কোথাকার? আমি বললাম উনি কুষ্টিয়ার, মেহেরপুরের কথা আমি বলিনি। তো বলো নাম শুনেছি, উনি ওই যে কলকাকলি স্কুলের শিক্ষকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ছিলেন, এখন তো কবি। বলে তাই নাকি? হ্যাঁ, তাহলে আজকে আমি অনুষ্ঠানটা দেখবো। তো যাই হোক, এরকমটা পরিচিতি আপনার আছে, এটা নিঃসন্দেহে। আল্লাহ আপনাকে সেই অবস্থানে রেখেছে, আল্লাহ আপনাকে সেই মর্যাদা দান করেছে নিঃসন্দেহে। আমাদের সাথে আলাপচারিতাতে আমরা একটা শেষ পর্বে যেটুকু রাখি সেটা হলো ছোট্ট একটি মূল্যায়ন রাখি। এই আলাপচারিতা আপনি দেখেন কিনা, এবং আলাপচারিতায় আপনার মূল্যায়নটা কি, আলাপচারিতা যাদেরকে আপনি দেখেছেন, যে অনুষ্ঠানগুলো দেখেছেন, এটা নিয়ে আপনার যদি মূল্যায়ন করবেন এবং আপনার কোনো পরামর্শ থাকলে আমাদেরকে পরামর্শ দেবেন। অবশ্যই অবশ্যই, খুবই সুন্দর। আমি দেখি মাঝে মাঝে, যদি সময় পেলে, অনেক সময় না হলে পারে আবার ইতেও দেখি, লাইভ না দেখতে পারলেও যেটা থাকে পরবর্তীতে আবার আমি দেখি আর কি, দু একটা হয়তো বাদ যাই। অবশ্যই এটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম। এখানে তুমি অনেক মানুষজনকে নিয়ে আসো, এগুলা প্রচারের দরকার আছে। কারণ প্রজন্ম যে সমস্ত জুনিয়র প্রজন্ম যারা আছে, তাদের কাছে যদি না ধরা যায়,
সেই হিসাবে সেই তুলে ধরার ক্ষেত্রে এই একটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান, এবং এটা চালিয়ে যাও। এটা আমার মনে হয় যে তুমি সমাজের মানে বিভিন্ন সেক্টরের মানুষকে নিয়ে এসে তাদের বেড়ে ওঠার, গড়ে ওঠার, প্রতিষ্ঠিত হওয়ার কাহিনী, এগুলো ইন্সপায়ার করবে, অন্যান্য অবশ্যই ছেলে মেয়েদেরকে ইন্সপায়ার করবে। আমার মনে হয় যে এটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম, এটা তুমি চালিয়ে যাও, এটাই আমি বলবো যে অবশ্যই। আর আরেকটা লাগে, যারা সাংবাদিকতা করে আর কি, আমার একটা পড়ে, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, এই বাংলা ভাষা প্রতিষ্ঠা করতে যে আমরা দিছি রক্ত, এরকম কেউ ইতিহাসে নেই। আমাদের এত সমৃদ্ধ একটা ভাষা, যে ভাষার প্রতিটা উচ্চারণের এই অক্ষর আছে, মানে বর্ণ আছে, তারপরেও আমরা বাঙালিরা যখন একটা কিছু পোস্ট করি এত বানান ভুল করি। এটা আমাকে খুব খারাপ লাগে আর কি। বিশেষ করে যারা অনেকে অনেকে তো করেই, শিক্ষিত মানুষ করে, আবার সাংবাদিক যারা, তারা তো মুখপাত্র, একটা জাতির মুখপাত্র, তারা যদি এরকম করে, এটা তো একটা টাইপ করতে ভুল হতেই পারে, কিন্তু সেটা তো দেখার পরে এডিট করে সেটা সংশোধনের একটা পদ্ধতি আছে, করে ছাড়লে বোধহয় আমার ভালো হয়। আমার মনে হয় যে এটা খুব কষ্ট লাগে। আমার বাংলা ভাষা আমার মাতৃভাষা, সেই ভাষাটা যদি আমরা ব্যবহার করতে যেরকম করি, আমার হ্যাঁ, এটা হ্যাঁ, কি লজ্জার কথা আর কি, জাতি হিসাবে রাইট, রাইট। লজ্জার কথা। এই আহ, আমার মনে আমাদের হচ্ছে। সাথে যুক্ত হয়েছেন আপা ইমন আহমেদ, তিনি মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক। ইমন আহমেদ, তিনি বলছেন হ্যাপি বিং ইন্ট্রোডিউসড উইথ হার, রেসপেক্ট অ্যান্ড অনার। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি আমাদের একটা ভক্ত। এই অনুষ্ঠানে তিনি যখনই সময় পাবেন তখনই ঢুকে পড়েন এবং সেখানে আমাদের মন্তব্য করেন। তিনি একজন নেতাও বটে, বেশ পোড় খাওয়া নেতা, ছাত্রলীগ করা ছেলে, ঢাকা ইউনিভার্সিটির ছেলে, মেহেরপুরের সন্তান। আপনাকে স্বাগতম। আপনি আমাদের সাথে এই অনুষ্ঠান দেখছেন এবং আমাদের সাথে জড়িত হয়েছেন। এই শেষ প্রান্তে আপনাদের জড়িত হওয়ার জন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপা, আমরা এই জায়গাটিতে আরেকটি ছোট্ট কথা জেনে নিই। সেটা হলো যে আপনি একটা সুন্দর পরামর্শ রাখলেন যে হ্যাঁ, আমরা আমাদের বানানের অনেক রকমের সমস্যা রয়ে গেছে, আমরা বানান লিখি অনেকে। আবার আজকাল এই ভুলটা আমি যেটা দেখি, সেটা হলো যে অনেকে ফেসবুকে সাউন্ডে বলে এবং ওটা রেকর্ড হয়ে যায় এবং ওটা লেখা হয়ে যায়। ওইটা সে ভালো করে আর দেখে না যে সঠিক না আছে কি দেখেন। সঠিক নেই। হ্যাঁ, কিন্তু এটা তো ঠিক এইটা না। এটা তো এটা সে ঠিক আবার না। পড়বে, পড়ে দেখে তাকে এডিট করে দেওয়া উচিত আর কি। হ্যাঁ, এটা হ্যাঁ, আমি মনে করি যে এগুলা বাঙালি হয়ে বাংলাটাই যদি সঠিকভাবে না দিই, তাহলে কেমন করে আর কি। এটা দুঃখজনক আর কি। আমার বিশেষ করে সাংবাদিকরা যখন এই ভুলগুলা করে, খারাপ লাগে আর কি। এটা হ্যাঁ, অমার্জনীয় আর হ্যাঁ, কি। হ্যাঁ, এটা আমার জন্য মানে আমরা বানান শিখেছি কিন্তু পত্রিকা থেকে। হুম। পত্রিকা আমাদেরকে অনেক বানানের জায়গাটা দাঁড় করিয়ে দিয়েছে, আবার অনেক লেখা এবং লেখা ভাষাগত, কোনটা কোন কথার পরে কোন কথা, কোন কথার পরে কোন কথা, কোন ভাষাটা কিভাবে, কাকে কেমন ভাবে বলা হবে, কি ঘটনা, সবটা কিন্তু পত্রিকা থেকেই শেখা। আর স্কুল তো আছেই, সেটা তো আলাদা, কিন্তু এটার থেকে হচ্ছে যে বাহ্যিক দিকটা আমরা শিখেছি। এই রিসেন্টলি একটা হ্যাঁ, ঘটনা আমি আমরা জানি। আমরা যেমন পত্রিকা, আমরা তো ছোটবেলায়, আমার মা খুব পড়ুয়া ছিলেন। আমাদের মা তখন তো ডেলি পত্রিকার অত ছিল না। মা নিতেন ওই যে না, 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 সাপ্তাহিক না। বেগম পত্রিকা। বেগম পত্রিকা হ্যাঁ, লাল হ্যাঁ, হ্যাঁ। বড়া জামা ছোট তলে ভাসে, তখন বেগম টেবিলে পত্রিকা, তখন সাজানো বেগম থাকতো পত্রিকা ছিল। বেগম পত্রিকা লাল। ইয়ে দিয়ে ওই আমরা কিন্তু ওই পত্রিকা নাড়তে নাড়তে আমাদেরও মানে বইয়ের বাইরে পড়া অভ্যাস হয়েছে আর কি। মানে বাহ্যিক আহ, জ্ঞানটাও অর্জন হয়েছে। হ্যাঁ, আ- আ- এটাই আ- আর কি। এই কথাটার সাথে আমার একটা প্রশ্ন এসেই গেল। সেটা হলো এরকম যে এই প্রজন্ম কিন্তু পত্র পত্রিকা অর্থাৎ শুধু একাডেমিক জ্ঞানটা অর্জন করতেছে, আর করছে না। সেরকম ভাবে হুম। হ্যাঁ, করছে না। তারা কিন্তু পত্র করছে না। পত্রিকা পড়ে না, বাহ্যিক জ্ঞানগুলোকেও অর্জন করার চেষ্টা করে বলে আমার কাছে মনে হয় না। খুব কম সংখ্যক তরুণী এটার হ্যাঁ, ব্যাপারে ওই যে আগ্রহ হয়। প্রযুক্তি হাতের কাছে পেয়ে যাচ্ছে, টিপলেই পাওয়া যাচ্ছে। আমরা যখন আমরা একটা ওয়ার্ড বেঁধে গেলে কত কষ্ট করে ডিকশনারি খুঁজেছি, এখন তো তারা তা হ্যাঁ, খুঁজছে না। গুগল না, সার্চ দিচ্ছে, দিয়ে বাস পেয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিশ্রম করছে না, এই আর কি। হুম, হুম। না, অভ্যাস নেই।
কিন্তু আমরা আচ্ছা কিন্তু ডিকশনারি কিন্তু খুব যথাযথভাবে ব্যবহার করতাম, বেঁধে গেলে আচ্ছা। অমনি দেখতাম আর কি। আচ্ছা। এই ছেলেপিলে, এখনকার ছেলেপিলে এগুলো করে না, না না না, করছে না। এখনকার ছেলেপেলে এটা তারপরে করে না। হ্যাঁ, পাঠমুখী করা দরকার আর কি। এই পাঠমুখী করার জন্যে টিচারদের ভূমিকা তো আছেই, সেই সাথে বাবা মা সবাইকে সমাজে বলতে হবে যে না, আসলে এখন কিন্তু কিছুটা বাবা মাদেরও দোষ আমি বলবো, কিছুটা তারাও কিন্তু পর পর করে শুধু রেজাল্ট, ওই জিপিএ পেতে হবে, এই পেতে হবে, মানে তারা অন্য দিকে যেন আহ, করতে দেয় না বাচ্চাদেরকে, বেশি চাপ দিয়ে ফেলছে পাঠ্য হ্যাঁ বইয়ের হ্যাঁ, উপরে। রাইট। এটা 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 একটা সমস্যা আছে আমাদের। তো আপনার কোনো পরামর্শ থাকবে যে আগামী প্রজন্মের জন্য? আগামী প্রজন্ম বই পড়তে হবে, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, পড়তে হবে, পড়তে পড়তেই তারপরে হবে যে কোনো বিষয় পড়তে গেলে। যেমন আমাদের একটা আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা আছে, সেখানে গতকাল ছিলাম আমি। তো সেখানে ওই হচ্ছে যে ওই বাচ্চারা পড়তে যে আবৃত্তি করবে কি, রিডিংই পড়তে পারে না, আহ রিডিং পড়তে পারছে না। তাই বললাম যে তুমি আবৃত্তি করবে কি, আগে রিডিং পড়ে তারপরে না আবেগ আনবে, কোন জায়গায় কিভাবে আবেগ আনতে হবে, কোনটা ভ্যারিয়েশন হতে হবে কবিতা আবৃত্তি করতে গেলে, আপ ডাউন, আপ ডাউন হতে হবে, সেগুলা শিখবা। তো তুমি তো রিডিংই পড়তে পারছো না, রিডিং পড়তে হবে, প্রচুর পড়তে হবে, না পড়লে পরে কোনো বিষয়ই তুমি আর এক্সট্রা আয়ত্ত করতে পারবে না। তো সেই জন্য পড়তে হবে, যে কোনো বিষয় পড়তে হবে জ্ঞান অর্জন করার জন্য। পড়ার বিকল্প নেই আমি বলবো আর কি, যে পড়তে হবে বিভিন্ন ধরনের, যা পাবে হাতের কাছে, যা পাবে। আমার মা যেমন ওই বাজার থেকে ঠোঙাটা আসলে পরে ঠোঙাটা সাত করে বসে পড়তেন, যে কি লেখা আছে এরকম। তো এরকম যা হাতের কাছে পাবে তাই পড়তে হবে, এটা আমি বলবো। আচ্ছা, খুবই ভালো, সুন্দর একটা পরামর্শ আমরা পেলাম। আপা, আমরা এখন আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন এবং আমাদেরকে যুক্ত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, এবং আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। পরম হ্যাঁ, করুণাময় আল্লাহ পাক আমার রব্বুল খুব আলামিন ভালো আপনাকে লাগলো ভালো রাখুক। এরকম একটা প্ল্যাটফর্মে তুমি আমাকে এনে যে সুযোগ করলে বলার সুযোগ দিলে, আমিও একটা পেলাম। তোমার, তার জন্য আমি কৃতজ্ঞ তোমার কাছে। আমার মনে হয় যে আহ, আমি সত্যি আসলে খুবই খুব খুশি হয়েছি আর কি। তোমার জন্য আমার আন্তরিক দোয়া এবং ভালোবাসা। তুমি এটা চালিয়ে যাও তুমি। জি। এটাই আর কি বলবো যে খুবই সুন্দর একটা অনুষ্ঠান, একটা হিরণময়ী মানে সময় দিলে আমাকে তুমি, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আপা, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। দর্শকদের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, প্রিয় দর্শক বন্ধুরা এবং শ্রোতা বন্ধুরা, ইতিহাস, ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের যা কিছু সৃষ্টি হয়েছে সব মানুষের দ্বারাই। এই মানুষই আমরা দেশ দেশ গড়ার কারিগর, এই মানুষই আমরা সমাজ গড়ার কারিগর। এই মানুষ, আমরা কেউ কেউ অপাঙ্ক্তেয় নই। মানুষের সমাজে মানুষকে নিয়েই আমাদের জানা। আমাদের সন্তানদেরকে আমাদেরকে জানানো উচিত কিভাবে এগিয়ে যাচ্ছে এই সংসারটা, কিভাবে এগিয়ে যাচ্ছে এই পরিবারটা, কিভাবে এগিয়ে যাচ্ছে এই সমাজটা। তাদেরকে বুঝতে দিতে হবে, তাদেরকে জানতে দিতে হবে, সমাজ, পরিবেশ, প্রতিবেশের অভিজ্ঞতা তাদেরকে অর্জন করতে হবে। প্রযুক্তি খারাপ নয়, প্রযুক্তি অবশ্যই ভালো, এবং এই প্রযুক্তির মধ্যে খারাপ মন্দ দুটোই থাকে। পড়ার মধ্যেও বই আছে ভালো বই, পড়ার মধ্যে বই আছে খারাপ বই। সব মিলিয়েই যদি আমরা দেখি, তাহলে নিঃসন্দেহে দেখা যাবে এর মধ্যে থেকেই আমাদেরকে ভালোর দিকে অগ্রসর হতে হবে। সেই ভালোর জন্য আমাদের অভিভাবকদের দায়িত্ব রয়ে যায়। হাসিনা আপা আমাদেরকে সেই কথাটিকে জানালেন। হাসিনা আপা আমাদেরকে জানালেন তার জীবনের যে কষ্টটুকু, এবং যিনি যে এই কষ্টটাকে কষ্ট মনে করেন, নিজেকে তৈরি করেছেন সামনের থেকে। স্বাধীনতা, স্বাধীনতার ইতিহাস যুক্ত জীবন, চাক্ষুষ দেখা, প্রত্যক্ষ সাক্ষী, আন্দোলনের একজন সাক্ষী তিনি আজ আমাদের সাথে ছিলেন। আপনারা দর্শকবৃন্দ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে ধন্য করেছেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের
সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই অনুষ্ঠানমালা। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।